হ্যালো স্টুডেন্টস, হ্যালো অ্যালকেনগুলোর কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি আমরা আগের দিন শুরু করেছিলাম। আমরা SN1 এবং SN2 রিয়াকশান অফ হ্যালো অ্যালকেনস এটার একটা কম্প্যারেটিভ আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরুতে SN1 রিয়াকশানের বেশ কিছু এক্সাম্পলস দেখব এবং তারপর সময় থাকলে SN2 রিয়াকশান দেখব অথবা পরবর্তী ভিডিওতে SN2 রিয়াকশান দেখব। তাহলে প্রথমে আমার হেডিং হচ্ছে আজকে SN1 রিয়াকশানস অফ অ্যালকিল হ্যালাইডস। এবার প্রথম কোয়েশ্চেন হচ্ছে প্রেডিক্ট দ্য প্রোডাক্টস ইন দ্য ফলোয়িং SN1 রিয়াকশান। কিছু সাবস্টেট দেওয়া আছে অ্যালকিল হ্যালাইড, বুঝতেই পারছো। এখানে বেশ কিছু রিয়েজেন্টস দেওয়া আছে। যদি SN1 রিয়াকশন হয় তাহলে মেজর প্রোডাক্ট কী হবে আমরা সেটা দেখতে চাইছি। এবার অ্যাকুয়াস KOH মানে এখানে OH মাইনাস হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। তো যাই হোক, শুরুতে আমরা কি করব, শুরুতে আমরা লিভিং গ্রুপটাকে সরিয়ে দেবো। এখানে ধরো লিভিং গ্রুপটা ছিল, এই লিভিং গ্রুপ যদি বেরিয়ে যায় তাহলে শুরুতে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। এবার বোঝা যাচ্ছে এটা একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি। সেকেন্ডারি যেহেতু কার্বোক্যাটায়ন তাহলে এখানে আমরা একটা হাইড্রাইড শিফট করাতে পারি। হাইড্রাইড শিফট পার্শ্ববর্তী এই যে কার্বনটা, এখানে 3টে বন্ড দেখা যাচ্ছে, সুতরাং একটা হাইড্রোজেন অবশ্যই আছে। এই হাইড্রাইড যদি এখানে শিফট করে তাহলে যেটা হবে এইখানটাতে একটা প্লাস চার্জ এসে যাবে। এইবার এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হুইচ ইজ মোর স্টেবল। এইবার নিউক্লিওফাইল অ্যাটাক করবে এখানে OH মাইনাস, ঠিক আছে। OH মাইনাস যদি এখানে অ্যাটাক করে তাহলে আমরা একটা এরকম কম্পাউন্ড পাবো, ঠিক আছে। এটা একটা টার্সারি অ্যালকোহল, এটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট। নেক্সট অ্যাকুয়াস AgNO3 মানে আমি আগের দিন এক্সপ্লেন করেছিলাম যে এখানেও OH মাইনাস নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। তো যাই হোক, সবার আগে তো এখান থেকে এই বন্ডটা খুলে যাবে, লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে এখানে প্লাস চার্জ হয়ে গেল। এটা বোঝা যাচ্ছে যেহেতু একটাই মাত্র কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটা একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন। এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী কার্বনে কিন্তু আর কোনো হাইড্রোজেন নেই, 4টেই বন্ড দেখা যাচ্ছে। তো কী হবে, এখান থেকে একটা মিথাইল শিফট হবে এখানে, ঠিক আছে। মিথাইল যদি শিফট হয় তাহলে এই যে ধরো উপরের গ্রুপটাকে শিফট করালাম, এবার এটাকে সোজা না লিখে আমি একটু এরকম লিখছি যাতে করে বিষয়টা বোঝাতে সুবিধা হয়। তো এই কার্বন থেকে যেহেতু চলে গেল মিথাইলটা, তাহলে এখানে প্লাস চার্জ হয়ে যাবে, আর পার্শ্ববর্তী এই কার্বনে মিথাইলটা এসে জুড়ে গেল। এরপর OH মাইনাস অ্যাটাক করবে কার্বোক্যাটায়নে এবং আমরা ফাইনালি একটা এরকম কম্পাউন্ড পেয়ে যাব। এটা হয়ে গেল আমাদের ফাইনাল প্রোডাক্ট। এবার এখানে আবারও প্রথমে Br মাইনাস আউট হয়ে গেল। এখন SN1 আমরা উপরে বলছি বটে, কিন্তু SN1ই যে হবে, SN2 হবে না, তার কি প্রমাণ? তার প্রমাণ হচ্ছে এটাই যে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে নিউক্লিওফাইল একটা উইক নিউক্লিওফাইল। SN2 রিয়াকশন হতে গেলে স্ট্রং নিউক্লিওফাইল থাকতে হয়। যদি এই জায়গাগুলোতে কোনো স্ট্রং নিউক্লিওফাইল থাকতো এই জায়গাটাতে, বা এখানে যদি অ্যাকুয়াস KOH আছে, এটা যদি সেকেন্ডারির বদলে যদি এটা একটা প্রাইমারি বা মিথাইল সাবস্ট্রেট হতো তাহলে SN2 রিয়াকশন হতো। কিন্তু এখানে যেহেতু এটা সেকেন্ডারি সাবস্ট্রেট SN1 SN2-র মধ্যে, SN1 এখানে ফেভারেবল যেহেতু অ্যাকুয়াস মিডিয়াম আছে, OH মাইনাস এখানে তৈরি হবে। তো যাই হোক, এখান থেকে প্রথমে যদি চলে যায় Br মাইনাস তাহলে এখানে প্লাস চার্জ হয়ে গেল। এটাও একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি, বুঝতেই পারছি। এবার এইখানে যে হাইড্রোজেনটা আছে পার্শ্ববর্তী কার্বনের, এই হাইড্রোজেনটা মানে হাইড্রাইডটা শিফট হবে এখানে। হাইড্রাইড শিফট যদি হয় তাহলে হাইড্রোজেনটা চলে যাবে এই কার্বনে, এই কার্বনটাতে হাইড্রোজেন চলে এলো, এটা প্লাস চার্জটা নিউট্রাল হয়ে গেল, কিন্তু এখানে একটা প্লাস চার্জ এসে গেল, সুতরাং এটা একটা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন হয়ে গেল। এরপর আমাদের নিউক্লিওফাইল হচ্ছে MEOH মিথাইল অ্যালকোহল, তো এখানে অ্যাটাক হবে, OMe আসবে ইনকামিং গ্রুপ হিসাবে, তাহলে এখানে একটা মিথাইল, এখানে একটা OMe, এই হয়ে গেল আমাদের ফাইনাল মেজর প্রোডাক্ট, ঠিক আছে। অবশ্যই আমরা খালি মেজর প্রোডাক্টগুলো লিখছি আর কি, মাইনর প্রোডাক্ট নিয়ে আমাদের কোনো কাজ নেই আপাতত। আচ্ছা, নেক্সট দেখো, আবারও যদি এখান থেকে বেরিয়ে যায় লিভিং গ্রুপ তাহলে এখানে প্লাস চার্জ এসে গেল, কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। এখন একটা জিনিস লক্ষ্য করো, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন হওয়া সত্ত্বেও এইখানে একটা হাইড্রোজেন তো অবশ্যই আছে। এই হাইড্রোজেনটা মানে হাইড্রাইড যদি শিফট হয়, হাইড্রাইড শিফট যদি ঘটে তাহলে কি হবে, তাহলে এটা নিউট্রাল হয়ে গেল, এখানটা প্লাস চার্জ এসে গেল। আমরা দেখতে পাচ্ছি যে এটাও একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। এখন সেকেন্ডারি থেকে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন কি তৈরি হবে? কার্বোক্যাটায়ন যখনই রিঅ্যারেঞ্জড হয়, রিঅ্যারেঞ্জমেন্ট তখনই সম্ভব যদি
কোনো একটা কার্বোক্যাটায়ন থেকে আরও বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়। এখন এটাও সেকেন্ডারি, কিন্তু এটা এই পরবর্তী যে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি হলো এটা অনেক বেশি স্টেবল। কেন? কারণ এটা রেজোনেন্স স্টেবিলাইজড। দেখো এটা রেজোনেন্সের মাধ্যমে কিন্তু স্টেবিলিটি পাবে, ঠিক আছে। সুতরাং এই কার্বোক্যাটায়নের যে শিফটিংটা এটা কিন্তু অবশ্যই সম্ভব। অনেকে মনে করবে যে যেহেতু সেকেন্ডারি থেকে সেকেন্ডারি থাকছে সুতরাং এই হাইড্রেট শিফট হবে না, এইখান থেকে প্রোডাক্ট বানিয়ে দেবে, কিন্তু আসলে আমাকে প্রোডাক্টটা বানাতে হবে এইখান থেকে, ঠিক আছে। সুতরাং যেহেতু এটা রেজোনেন্স স্টেবিলাইজড, এটা মোর স্টেবল। এবার CH3COOH মানে কীরকম, CH3 C ডবল বন্ড ও আর সিঙ্গেল বন্ড ওইচ। তো এবার এই অক্সিজেনটা দিয়ে অ্যাটাকটা হয়, ঠিক আছে। এই অক্সিজেনটা এখানে অ্যাটাক করবে প্লাস চার্জে, আর তারপরে ও প্লাস হবে, তারপরে এইচ হাইড্রাইডটাকে এইচ প্লাসটাকে লস করবে এবং এটা নিউট্রাল হয়ে যাবে আবার। তাহলে ফাইনালি আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে এখানে ডাবল বন্ডটা রইল, আর এখানে ও ও মানে এই ওটা, তারপরে সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ডও, তারপরে CH3, ঠিক আছে। পাঁচেরটা দেখো আবারও যদি লিভিং গ্রুপ বেরিয়ে যায় তাহলে এখানে একটা প্লাস চার্জ হলো, কার্বোক্যাটায়ন তৈরি হলো। এইবার খুব ভালো করে লক্ষ্য করো এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, এবার যদি এই ডাবল বন্ডটা এখানে চলে আসে তাহলে কি হচ্ছে, এটা আর একটা এর RS তৈরি হবে, ঠিক আছে। এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, এখানে ডাবল বন্ড এসে গেল, এই উপরটায় প্লাস চার্জ হলো। এখন এখানে কিন্তু কোনো হাইড্রাইড শিফট বা মিথাইল শিফট ইত্যাদি হলো না। এই যে কার্বোক্যাটায়নটা তার একটা RS রেজোনেন্স হাইব্রিড হচ্ছে, রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে এটা। এইবার আমরা এর আগে পড়েছি রিঅ্যাকশন মেকানিজম চ্যাপ্টারে, যখনই কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং একটা সিঙ্গেল কার্বোক্যাটায়ন যখন তৈরি হয়েছে, যে সিঙ্গেল কার্বোক্যাটায়নটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড যদি এরকম হয়, অর্থাৎ যে দুটো কার্বোক্যাটায়ন আমরা দেখতে পাচ্ছি তারা যদি পরস্পরের RS হয়, তখন মোর স্টেবল যে প্রোডাক্ট সেইটা মেজর প্রোডাক্ট হবে। যেহেতু এখানে প্রোডাক্ট যেটা তৈরি হবে ফাইনালি সেটা হচ্ছে একটা অ্যালকিন তৈরি হবে, ঠিক আছে। আমরা নর্মালি কি করি, যখন আমরা কার্বোক্যাটায়ন তৈরি করি, কার্বোক্যাটায়ন যখন তৈরি হয় আমরা যখন দেখি যে একাধিক কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, মানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো সেটা আবারও শিফট হয়ে হাইড্রাইড শিফট, মিথাইল শিফট বা অন্য যে কোনো রিং এক্সপ্যানশন ইত্যাদি হয়ে অন্য কোনো মোর স্টেবল কার্বোক্যাটায়ন দিল, তখন সেই মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন থেকে মেজর প্রোডাক্ট তৈরি হবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটো কার্বোক্যাটায়নই হচ্ছে সেম কার্বোক্যাটায়ন, দুটো আলাদা নয়, সেম একটাই কার্বোক্যাটায়নের দুটো আলাদা আলাদা RS মাত্র, তো এইখানে তো মোর স্টেবল ওইভাবে হবে না। মোর স্টেবল RS মানে মোর স্টেবল কার্বোক্যাটায়ন না, একটাই কার্বোক্যাটায়নের দুটো রেজোনেটিং স্ট্রাকচার। এই ক্ষেত্রে আমরা প্রোডাক্টের স্টেবিলিটি দিয়ে আমরা মেজর প্রোডাক্ট ডিসাইড করব, ঠিক আছে। এর আগের যে কেসগুলো ছিল সেখানে মোর স্টেবল কার্বোক্যাটায়ন থেকে মোর স্টেবল প্রোডাক্ট তৈরি হচ্ছে, কিন্তু এইখানে বা মোর স্টেবল প্রোডাক্ট মোর স্টেবল কার্বোক্যাটায়ন থেকে মেজর প্রোডাক্ট তৈরি হচ্ছিল। এই ক্ষেত্রে মেজর প্রোডাক্ট তৈরি হবে, মানে যে প্রোডাক্টটা বেশি স্টেবল সেটাই মেজর প্রোডাক্ট। তো কী হচ্ছে দেখো, এখানে আমি যদি এটাকে যদি 1 বলি আর এটাকে যদি 2 বলি, খুব ভালো করে লক্ষ্য করো 1 নম্বর থেকে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে। 1 নম্বরে যদি MEOH রিয়াকশান করতে আসে, MEOH, তাহলে অ্যাটাক করবে কোথায়, এখানে যেখানে প্লাস চার্জটা আছে। তাহলে প্রোডাক্ট আমাদের তৈরি হবে হচ্ছে এইটা OMe, ঠিক আছে। আর এই যে 2 নম্বর এইখানে যদি MEOH যদি রিয়াকশান করতে আসে তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে, দেখো প্রোডাক্ট তৈরি হচ্ছে এইখানে OMe জুড়ে যাবে। এবার এই দুটো প্রোডাক্টের মধ্যে বেশি স্টেবল প্রোডাক্ট কোনটা, অ্যালকিন, এগুলো বুঝতেই পারছি। তাহলে এই অ্যালকিনের ক্ষেত্রে এই অ্যালকিনটার সাপেক্ষে 1 2 এবং 3টে হচ্ছে আলফা কার্বন। তাহলে আলফা হাইড্রোজেন কতগুলো আছে, 2 4টে, আর এইখানে 2, 6টা আলফা হাইড্রোজেন, মানে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম হচ্ছে 6টা। কিন্তু এইখানটায় আমরা দেখতে পাচ্ছি এইটা একটা আলফা কার্বন আর এইটা একটা আলফা কার্বন, তো এখানে 2 আছে, এদিকে 2 হাইড্রোজেন আছে আর এখানে একটা হাইড্রোজেন আছে। সুতরাং আলফা হাইড্রোজেন কটা, 3টে। তাহলে এইটা যেহেতু মোর স্টেবল প্রোডাক্ট, ঠিক আছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের
মেজর প্রোডাক্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। মেজর প্রোডাক্ট এইখানে যে ক্ষেত্রে আমরা দেখব যে একটাই কার্বোক্যাটায়নের ডিফারেন্ট আরএস তৈরি হচ্ছে, তখন যে আরএস থেকে মোর স্টেবল প্রোডাক্ট বা মোর স্টেবল অ্যালকিন তৈরি হবে সেটাই হচ্ছে মেজর প্রোডাক্ট। আগের কেসগুলো আলাদা ছিল। ঠিক আছে, এই সেম জিনিস এই 6 নম্বরটাতেও আছে। দেখো 6 নম্বরটাতেও এই যে CH2Br আছে, তাহলে CH2Br যদি ব্রোমিন বেরিয়ে যায় লিভিং গ্রুপ হিসাবে, তাহলে কি তৈরি হবে? দেখো CH3CH ডাবল বন্ড CH2 এখানে প্লাস চার্জ এসে গেল। এই কার্বোক্যাটায়নটাও রেজোনেন্স স্টেবিলাইজড। কীরকম? এর আর একটা যে আরএস তৈরি হবে সেটা এরকম হবে, CH3CH, এখানটা প্লাস চার্জ এসে গেল। তাহলে যেহেতু এই দুজনও পরস্পরের আরএস, এরা আলাদা আলাদা কার্বোক্যাটায়ন না, একটাই কার্বোক্যাটায়নের দুটো রেজোনেটিং স্ট্রাকচার। আবারও আমরা এখান থেকে নিউক্লিওফাইলের অ্যাটাক করাবো, দেখবো যে আবারও এখানে মানে বুঝতেই পারছি এখানে অ্যালকিন তৈরি হবে ফাইনালি। তাহলে মোর স্টেবল অ্যালকিন কোনটা, মানে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম দেখবো, দেখে মোর স্টেবল অ্যালকিন বের করবো, সেটাই হচ্ছে মেজর প্রোডাক্ট। তাহলে আবারও এখানটায় এখানে যদি MEOH এর অ্যাটাক হয়, MEOH, তাহলে এখানটায় OMe জুড়ে যাবে। তাহলে কি তৈরি হচ্ছে দেখো, CH3CH ডাবল বন্ড CH2OMe। ঠিক আছে, আর যদি এইখানে MEOH রিয়াকশন করে, তাহলে MEOHটা কোথায় জুড়বে? এই CH এর সঙ্গে OMe, CH ডাবল বন্ড CH2। খুব ভালো করে লক্ষ্য করো, এই ক্ষেত্রে সেকেন্ড যে প্রোডাক্ট, এটার ক্ষেত্রে এটা একমাত্র আলফা কার্বন, যেখানে একটাই মাত্র হাইড্রোজেন আছে। তাহলে আলফা হাইড্রোজেন কটা? একটা। আর এখানে আলফা হাইড্রোজেন দেখো, এখানে যে ডাবল বন্ড এটা, তাহলে এটা আলফা, এটা আলফা, তাহলে 5খানা আলফা হাইড্রোজেন। তাহলে স্টেবল প্রোডাক্ট কোনটা? বেশি স্টেবল এটা, সুতরাং মেজর প্রোডাক্ট এটাই হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বলবো যে দিস ইজ মেজর প্রোডাক্ট, আর এইটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। ঠিক আছে, খুব ভালো করে আবারও বলে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট এই দুটো রিয়াকশান, কারণ এখানে একটাই মাত্র কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে ইন্টারমিডিয়েট, একাধিক কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না। যেখানে একাধিক কার্বোক্যাটায়ন তৈরি হবে সেখানে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন থেকে মেজর প্রোডাক্ট আসবে। আর যেখানে একটাই কার্বোক্যাটায়ন তৈরি হবে যার একাধিক আরএস আসছে, সেখানে আমরা দেখবো যে মোর স্টেবল অ্যালকিন কোনটা, সেটাই হয়ে যাবে মেজর প্রোডাক্ট। ঠিক আছে, এখানটা সেরকম কোনো ব্যাপার নেই, কোনো ডাবল বন্ড নেই এখানে। দেখো তো এখানে নর্মালি কী হচ্ছে, ক্লোরিনটা আগে বেরিয়ে চলে যাবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে। আমরা বারবার সমস্ত স্টেপস লিখবো না, যদি আমি ডাইরেক্ট বুঝতে পারি এখানে কী হচ্ছে। দেখো যদি এখানে প্লাস চার্জ এসে যায়, এখানে যদি প্লাস চার্জ এসে যায়, SN1 রিয়াকশানে আমরা কি বলি যে যেহেতু এখানে কার্বোক্যাটায়ন তৈরি হলো প্লেন আর এটা, তাহলে দুদিক থেকেই অ্যাটাক করতে পারবে OET, না ইথানল দুদিক থেকেই অ্যাটাক করতে পারবে। সেক্ষেত্রে আমরা দুটো প্রোডাক্ট পাবো এখানে, একটা হবে এরকম যেখানে এটা সেম সাইড থেকে অ্যাটাক করলো, মানে রিটেনশন অফ কনফিগারেশন হবে যেখানে D, আর এখানে ধরো OET, আর একটা ধরো এরকম হলো যেখানে ইনভার্সন হয়ে গেল, তাহলে এটা OET আর এখানে ডয়টেরিয়াম। এখন এই দুটো প্রোডাক্ট যে তৈরি হলো, এটা এবং এটা, এদের মধ্যে সম্পর্ক কী? যেহেতু এটা একটা রেস্ট্রিক্টেড সিস্টেম, তাই না, সুতরাং এরা দুজন পরস্পরের ডায়াস্টিরিওমার। আমি এই পোর্শনটা আসছে কিনা আমি জানি না, আমি এখানে লিখছি আরেকবার। তো এরা হচ্ছে পরস্পরের ডায়াস্টিরিও আইসোমার বা ডায়াস্টিরিওমার। ঠিক আছে, কেন? কারণ যেহেতু রেস্ট্রিক্টেড সিস্টেম, সুতরাং এখানে সিস ট্রান্স, ঠিক আছে, সিস ওটা ট্রান্স, তো এরা পরস্পরের ডায়াস্টিরিওমার। পরেরটা দেখো, এইখানটা ক্লোরিন আছে, এটা হচ্ছে আমাদের লিভিং গ্রুপ। তাহলে লিভিং গ্রুপ যদি বেরিয়ে যায়, এটা একটা দুখানা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাইরাল কার্বন আছে। তো যদি এইখান থেকে ক্লোরিন বেরিয়ে যায়, তাহলে ওই পার্টিকুলার জায়গাটা যদি SN1 রিয়াকশন হয়, SN1 রিয়াকশন আমরা বলছি কী করে বুঝবো SN1? SN2ও তো হতে পারে, SN2 এই ক্ষেত্রে হতে পারে না। আমি আগের দিন বলেছিলাম যে যদি শুধুমাত্র অ্যাসিটোন দেওয়া থাকে তাহলে SN2, আর অ্যাকোয়াস অ্যাসিটোন থাকলে SN1, মানে জলটাই হচ্ছে ওখানে তোমার হচ্ছে নিউক্লিওফাইল, তো H2O এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা যেহেতু একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, এখানে যদি প্লাস চার্জ তৈরি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, এদিকে বেনজিন রিং আছে রেজোনেন্স স্টেবিলাইজড, আবার এদিকে মিথাইলেরও হাইপার কনজুগেশন আছে, সুতরাং অবভিয়াসলি এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে
ইন প্রেজেন্স অফ অ্যাকুয়াস অ্যাসিটোন এবং SN1 মোডেই রিয়াকশনটা যাবে। তাহলে এইবার দেখো, তাহলে দুটো কেস হতে পারে, আইদার রিটেনশন অথবা ইনভার্সন। ইনভার্সন যদি হয় তাহলে এখানে চলে আসবে OHটা, HO এখানে চলে এলো, ক্লোরিনের বদলে মিথাইল এই দিকে চলে আসলো। এই কার্বনটাতে কোনো চেঞ্জ হবে না, এই পার্টিকুলার কার্বনে তো রিয়াকশন হচ্ছে না, তো এখানে কনফিগারেশন যা ছিল তাই আসবে। এটা আর একটা কি তৈরি হবে, আর একটা তৈরি হবে যদি রিটেনশন হয়, অর্থাৎ এইদিকে OH আর মিথাইলটা এইদিকে থাকলো। তাহলে আবারও এই দুটো হচ্ছে পরস্পরের কীরকম স্টিরিও আইসোমার, ডায়াস্টিরিও আইসোমার, কারণ একটা মাত্র কাইরাল কার্বনে চেঞ্জ হয়েছে, আরেকটাতে আরেকটা ইনট্যাক্ট যা ছিল তাই আছে। সুতরাং এই দুজন পরস্পরের কি বলবো, একটা অবজেক্ট আর একটা ইমেজ, এইরকম কোনো রিলেশনশিপ নেই এদের মধ্যে, তাই এরা ডায়াস্টিরিওমার। এখানেও দেখো তাই হচ্ছে, এটা একটা সাইক্লোহেক্সেন সিস্টেম আছে, এইখানে একটা টার্সিয়ারি বিউটাইল গ্রুপ আছে 4 নম্বর পজিশনে, 1 2 3 4। এবার এই যে ব্রোমিনটা যদি বেরিয়ে যায় তাহলে আবার এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে। তাহলে এবার ইকুইটোরিয়াল এবং অ্যাক্সিয়াল দু জায়গা থেকেই নিউক্লিওফাইলের অ্যাটাক হতে পারে। সুতরাং আবারও দুটো পসিবিলিটি, একটা হচ্ছে যে দেখো এখানটা যা আছে এর তো কোনো চেঞ্জেস হবে না, একটি বিউটাইল গ্রুপ থাকলো। এবার একবার হচ্ছে রিটেনশন, তাহলে এখান থেকেই ওইটি ইকুইটোরিয়াল থেকেই অ্যাটাক করবে। আর যদি ইনভার্সন হয় তাহলে ওইটি অ্যাক্সিয়াল থেকে অ্যাটাক করলো, মিথাইলটা ইকুইটোরিয়ালে চলে এলো, ঠিক আছে, আর এইখানে যে ছিল সে থাকলো। আবার ওই দুজন পরস্পরের ডায়াস্টিরিও আইসোমার। লাস্ট এটা দেখো, দেখে মনে হচ্ছে খুবই একটা গন্ডগোলের, কিন্তু আসলে খুব একটা গন্ডগোল না, টিপিক্যাল একটা এক্সাম্পল। তো লিভিং গ্রুপ বেরিয়ে গেল শুরুতে, লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পরে এখানে প্লাস চার্জ এলো। এইবার এইখানে না একটা কী হবে, যেহেতু একটা 3 মেম্বার রিং, এইখানে যেটা হবে একটা রিং এক্সপেনশন হবে। এটা 1, এটা 2 এবং এটা যদি 3 হয়, এবং এই 2-3 বন্ড যদি খুলে যায় তাহলে রিংটা এক্সপ্যান্ড হয়ে গেল। এবার এটা এমন একটা রিং এক্সপেনশন যেটা জেনারেলি আমরা এরকম দেখি না, আমরা কি দেখি 5 মেম্বার থেকে 6 মেম্বার হলো, হ্যাঁ, বা 4 থেকে 5 হলো। সেইখানে মানে রিংটা যখন বেড়ে যায় তখন সেইখানে একটা নতুন সিগমা বন্ড তৈরি হয়। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই বন্ডটা খুলে যে 1 আর 3-এর মধ্যে আসছে, তাহলে কি হবে, এখানে আর একটা বন্ড তৈরি হবে, পাই বন্ড তৈরি হবে এক্সট্রা একটা। তাহলে এইখানে যদি আমি লিখি রিং এক্সপেনশন হচ্ছে, তাহলে ফাইনালি 1 2, তারপরে এই যে 1 2 3 4 5 6 6 মেম্বার রিং তৈরি হচ্ছে, যে 6 মেম্বার রিংয়ের মধ্যে একটা হচ্ছে তোমার ডাবল বন্ড, ঠিক আছে। আর যখন এরকম রিং এক্সপেনশন হয়, এই প্লাসটা 1 আর 3-এর মধ্যে ডাবল বন্ড মানে নতুন বন্ড তৈরি হলো, আর প্লাস চার্জটা শিফট করে যায় কোথায়, 2-তে। তাহলে যেখানে ডাবল বন্ডটা আসবে তার পাশের কার্বনে প্লাস চার্জ হবে। তো আমি যদি এখানে ডাবল বন্ডটা দিই তাহলে তার পাশের কার্বনের উপরে প্লাস চার্জটা দিয়ে দিলাম, ঠিক আছে। বা আমি যদি এখানে দিই ডাবল বন্ড, তাহলে এখানে প্লাস চার্জ দিয়ে দেবো, যে কোনো একটা। এরপর এই যে MEOH-এর অ্যাটাক হবে, MEOH নিউক্লিওফাইল, সুতরাং এখানে OMe হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখো আমি সেই আগের 5 নম্বর বা 6 নম্বর এক্সাম্পলের মতন এখানে আমি যদি এটাকে রেজোনেন্স স্টেবিলাইজড করে এখানে তার একটা আরেকটা RS বানাই, তাহলে সেটা বানিয়ে কিছু লাভ হবে না, কারণ এখানে তো আলাদা আলাদা কোথাও কোনো গ্রুপ নেই। ফলে এখান থেকে যা তৈরি হচ্ছে আর এর RS থেকে যা তৈরি হবে সেম প্রোডাক্ট, আইডেন্টিক্যাল প্রোডাক্ট আসবে। সেই কারণে আমরা এখানে আর এর আরেকটা যে RS হয় ওইটার বানালাম না। কিন্তু আগেরগুলোতে সঙ্গে আরও কিছু গ্রুপ ছিল, তার ফলে আলাদা আলাদা প্রোডাক্ট পাওয়ার একটা সম্ভাবনা ছিল, ঠিক আছে। কপি করো, যারা নোট হিসাবে লিখে নাও। দেখো একটা সাইক্লোপ্রোপাইল মিথাইল ক্লোরাইড, এটাকে যদি আমরা SN1 রিয়েকশন করাই, মানে অ্যাকুয়াস AgNO3 ধরো দেওয়া হয়েছে, তাহলে OH হচ্ছে এখানে নিউক্লিওফাইল। সেক্ষেত্রে দেখা যায় যে সাইক্লোপ্রোপাইল মিথাইল অ্যালকোহল এটা হচ্ছে 48% তৈরি হয়, আর এর সঙ্গে দেখতে পাচ্ছ সাইক্লোবিউটানল এইটা তৈরি হয়ে গেল 47%, মানে এটার থেকে একটু কম। আর ট্রেস অ্যামাউন্টে 5% তৈরি হয় এটা। এবার এটা মানে এক্সপ্লেইন করতে হয় অনেক সময়। কোয়েশ্চেন কী হবে পরীক্ষায় সেটা তো বলা মুশকিল। অনেক সময় এরকমও হতে পারে কোয়েশ্চেন যে এখানে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন তৈরি হবে, তো ইন্টারমিডিয়েট হিসেবে কোনটা তৈরি হয় না, এরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে, 4টে অপশানস থাকলো। তো এখানে 3টে ইন্টারমিডিয়েট তৈরি হয়, সেই 3টে ইন্টারমিডিয়েট থেকে এই 3টে প্রোডাক্ট আসে। তো কীরকমভাবে হয় দেখো ব্যাপারটা, ধরো এটা হচ্ছে Cl, তো এবার এইটা যদি প্রথমে বেরিয়ে যায় লিভিং গ্রুপ, তাহলে এখানে একটা সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এটা খুবই একটা স্টেবল কার্বোক্যাটায়ন আমরা জানি, এবং আমরা অনেক সময় এরকমও দেখেছি যে
বিউটাইল যদি কোনো কার্বোক্যাটায়ন থাকে, আই মিন যদি এরকম যদি কোনো 4 মেম্বার্ড রিং থাকে, তাহলে এই 4 মেম্বার্ড রিং কী হয়, রিং কন্ট্রাকশনের মাধ্যমে এইখানে চলে আসে, যেহেতু এটা অনেক বেশি স্টেবল। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এই পার্টিকুলার কার্বোক্যাটায়নের তুলনায় এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। তো সেই কারণে আমরা এর রিফ্লেকশন দেখছি প্রোডাক্টের পার্সেন্টেজে, এটা 47%, এটা 48%, বেশি পরিমাণে তৈরি হয়েছে। কেন? কারণ এটা বেশি স্টেবল কার্বোক্যাটায়ন। এখন এ যদি এইখানে যেতে চায় একে, তাহলে একে রিং এক্সপ্যানশন করতে হবে, ঠিক আছে? রিং এক্সপ্যানশন হয়ে 1 এটা 2 এটা 3, তো রিং এক্সপ্যান্ড করে এটা তৈরি হতে পারে। আর একটা জিনিস হতে পারে এখান থেকে, সেটা হচ্ছে যদি এই বন্ডটা পুরোপুরি যদি খুলে যায়, রিং এক্সপ্যান্ড না হয়ে এই বন্ডটা যদি পুরোপুরি খুলে যায়, তাহলে এখানে ডাবল বন্ড হয়ে যাবে, এই বন্ডটা আউট হয়ে গেল, ডাবল বন্ড, তারপরে এই দুটো বন্ড থেকে গেল, আর এখানে প্লাস চার্জ এসে গেল। তো এইটা একটা খুবই এর পসিবিলিটি খুবই কম, যেহেতু এটা একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন, উপরন্তু সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল। সো সেইখান থেকে এইরকম একটা লেস স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই কারণে এই পার্টিকুলার যে কী বলবো কনভার্সনটা, মানে এখান থেকে এই কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা, মানে যদি হয়ও তাহলে সেটা খুবই কম পরিমাণে হয়। সেই কারণে এইখানে যদি এবার অ্যাটাক হয় নিউক্লিওফাইলের, তাহলে এখানে OH তৈরি হবে, তাহলে CH2CH যেটা হচ্ছে আমাদের মাত্র 5% তৈরি হচ্ছে। তাহলে এই 3টে কার্বোক্যাটায়নের মধ্যে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা কার্বোক্যাটায়ন যেখান থেকে এই প্রোডাক্টটা আসবে, এই কার্বোক্যাটায়ন থেকে আসবে এই সেকেন্ড প্রোডাক্টটা, আর এই কার্বোক্যাটায়ন থেকে চলে আসবে আমাদের এই প্রোডাক্টটা। তাহলে এই 3টে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট এখানে তৈরি হতে পারে। সুতরাং এরকম কোয়েশ্চেন আসতেই পারে যে এই রিয়াকশানে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন তৈরি হয় না এরকম কোনটা, সেক্ষেত্রে এই 3টে থাকবে, এর সঙ্গে আর একটা কোনো 4th অপশান দেওয়া থাকবে। পরের কোয়েশ্চেন দেখো, কম্পেয়ার SN1 রিয়াকশান রেট। এবার SN1 রিয়াকশানের রেট কিসের উপর ডিপেন্ড করে? কার্বোক্যাটায়ন স্টেবিলিটির উপরে। তো সেটাই খালি আমাদেরকে এখানে ফোকাস করতে হবে। দেখতে পাচ্ছি এখানে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হবে, এখানে সেকেন্ডারি এবং এখানে প্রাইমারি। তাহলে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন যেহেতু বেশি স্টেবল, সুতরাং রিয়াকশন রেট সবথেকে বেশি এখানে, তারপরে এখানে, লাস্ট হচ্ছে এখানে। এবার আমরা যখন এখানে কম্পাউন্ডগুলোকে লিখছি, প্রথমটা 1 পরেরটা 2, বা প্রথমটা A পরেরটা B, এইভাবে আমরা ভাবতে পারি। সেক্ষেত্রে এখানে আমরা আনসার লিখব কি A > B > C, তাই তো? রিয়াকশন রেট সবথেকে বেশি এটার A, প্রথমটা A, তারপর একটা B, তারপর একটা C। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি এইখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাহলে এই যে অক্সিজেন, এটা তার -M দিয়ে, +M দিয়ে একে স্টেবিলিটি দেবে, অর্থাৎ এখানে +M স্টেবিলিটি পাবে, এখানে শুধুমাত্রই হাইপার কনজুগেশনের স্টেবিলিটি পাবে। সুতরাং এখানে কার্বোক্যাটায়ন রিয়াকশন স্টেবিলিটি অনেক বেশি, ফলে রিয়াকশন রেট আমরা বলতে পারবো A > B। এক্ষেত্রেও যদি এখানে প্লাস চার্জ তৈরি হয়, তাহলে এই যে বেনজিন বলয়ের যে পাই বন্ড, সেটা কী করবে, রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি দিতে পারবে। কিন্তু এখানে যদি প্লাস চার্জ তৈরি হয়, তাহলে এই রেজোনেন্সের স্টেবিলিটি পাবে না, কেবলমাত্রই হাইপার কনজুগেশন পাবে। সুতরাং এক্ষেত্রে আমরা বলবো SN1 রেট A > B। পরেরটা দেখো, যদি ব্রোমিন চলে যায়, এখানে যদি প্লাস চার্জ তৈরি হয় কার্বনে, তাহলে সেই কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দেওয়ার জন্য 3টে বেনজিন বলয়ের রেজোনেন্স, এখানে 2টো বেনজিন বলয়ের রেজোনেন্স, এখানে একটা বেনজিন বলয়ের রেজোনেন্স। সুতরাং যত বেশি রেজোনেন্স স্টেবিলিটি, রিয়াকশন রেট তত বেশি। এখানে চলে আসো, একই দেখো লিভিং গ্রুপ ক্লোরিন খালি আইসোটোপটা আলাদা। এবার যখনই আমরা কোনো হায়ার আইসোটোপ পাই, হায়ার আইসোটোপের সঙ্গে একটা পার্টিকুলার এলিমেন্টের কী বলবো বন্ড এনার্জি অনেক বেশি হয়, ঠিক আছে? আমরা এখানে লিখে দিচ্ছি যে বন্ড এনার্জি অফ কার্বন ক্লোরিন 37 গ্রেটার দ্যান কার্বন ক্লোরিন 35। তাহলে যদি এর বন্ড এনার্জি বেশি হয়, তার মানে বন্ডটা যদি বেশি স্ট্রং হয়, তাহলে সহজে এই বন্ডটা ভাঙবে না, এই বন্ডটা সহজে ভাঙবে, মানে এখান থেকে কার্বোক্যাটায়ন তাড়াতাড়ি তৈরি হবে, আর যত তাড়াতাড়ি কার্বোক্যাটায়ন তৈরি হবে রিয়াকশন রেট তত বাড়বে। তাহলে আবার ওইখানে আমরা বলতে পারি যে রিয়াকশন রেট হচ্ছে A > B, ঠিক আছে? তারপরটা চলে আসে 6, কার্বোক্যাটায়ন তৈরি হবে এইখানে, আর কার্বোক্যাটায়ন তৈরি হবে এইখানে। ইনিশিয়ালি তৈরি হওয়া যে কার্বোক্যাটায়ন, সেই কার্বোক্যাটায়ন যদি আমরা দেখি যে একটা, দুটো আলফা কার্বন, তো এখানে 3টে, এখানে একটা, 4টে, এখানে 4টে আলফা ইচ, 4টে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম, যে কিনা ওই কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দেবে। আর এখানে 2টো আর একটা 3টে,
3টে আলফা হাইড্রোজেন। সুতরাং ইনিশিয়ালি তৈরি হওয়া কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যেখানে বেশি, ফার্দার তো আবার ওরা রিঅ্যারেঞ্জ করে ওই একই টার্সিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি করবে, কিন্তু আমরা যদি এইভাবে কম্পেয়ার করি, কারণ ফাইনালি টার্সিয়ারি কার্বোক্যাটায়ন তো দুটোরই, তাই তো এই ইনিশিয়ালিটা থেকেই করতে হবে কম্প্যারিজন। সেক্ষেত্রে আমরা বলবো যে এ লেস দেন বি, ঠিক আছে, বি এর এখানে রিয়াকশান রেট বেশি হবে। আর তারপর দেখতে পাচ্ছি তিনটের রিং সাইজ আলাদা, যত রিংয়ের সাইজ বাড়বে তত উৎপন্ন কার্বোক্যাটায়ন কী করবে, কার্বোক্যাটায়ন যেহেতু তৈরি হবে, কার্বোক্যাটায়ন মানে কার্বনটা sp2 হাইব্রিডাইজড, তাহলে যত sp2 মানে কত 120 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া উচিত, তাহলে 120 ডিগ্রি যত কাছাকাছি যাবে, এখানে 60, এখানে 90, এখানে 107 বা 108 এরকম কাছাকাছি, তাহলে যত অ্যাঙ্গেল বাড়বে তত অ্যাঙ্গেল স্ট্রেইন কমবে, তত কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বাড়বে। তাহলে আমরা বলবো এখানে এ লেস দেন বি লেস দেন সি। পরেরটা দেখো, যদি এখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যায় তাহলে এখানে প্লাস চার্জ তৈরি হবে। এখানে যদি প্লাস চার্জ তৈরি হয়, আমি মুছে দিচ্ছি এটাকে, যদি এখানে প্লাস চার্জ তৈরি হয় তাহলে এই কার্বোক্যাটায়নটা হচ্ছে একটা অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন, কারণ এই যে 2 আর 2 4 আর এখানকার অক্সিজেনের একটা লোন পেয়ার ইনভলভ হয়ে যাবে রেজোনেন্সে এবং 4n+2 মানে 6 পাই ইলেকট্রন তৈরি করবে, অর্থাৎ এই কার্বোক্যাটায়নটা অ্যারোমেটিক হবে, ঠিক আছে, অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন। এখান থেকে যদি এটা বেরিয়ে যায় তাহলে এখানে প্লাস চার্জ তৈরি হবে, সিম্পল একটা রেজোনেন্স স্টেবিলাইজড, অর্থাৎ নন অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন তৈরি হবে, নন অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন। আর এখানে যদি এইটা বেরিয়ে যায় তাহলে কিন্তু প্লাস চার্জ তৈরি হয়, এখানটা যদি প্লাস চার্জ তৈরি হয় তাহলে এটা হয়ে যাবে একটা অ্যান্টি অ্যারোমেটিক 4 পাই ইলেকট্রন সিস্টেম, অ্যান্টি অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন। এবার স্টেবিলিটি অর্ডার অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, তারপরে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। সুতরাং SN1 রিঅ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে এটা, ঠিক আছে, সব থেকে বেশি অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন যেখান থেকে তৈরি হবে সেটা, তারপরে নন অ্যারোমেটিক, লাস্ট হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। এখানে দেখতে পাচ্ছি এটা একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, আর লাস্ট যে সাবস্ট্রেটটা আছে এইখানে লিভিং গ্রুপ চলে গেলে যেখানটায় কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্রিজ হেড কার্বন। তো ব্রিজ হেড কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে না, কারণ কার্বোক্যাটায়ন মানে sp2 প্লেনার, তো ব্রিজ হেড কার্বন কখনোই প্লেনার জিওমেট্রি অ্যাডপ্ট করতে পারে না। তাই জন্য আমরা এখানে বলবো যে নো কার্বোক্যাটায়ন ফর্মেশন, সুতরাং নো SN1, এই SN1 রিয়াকশানটাই দেবে না, ঠিক আছে। তা এই তিনটের মধ্যে আমরা বলবো যে A, B এবং C এই হচ্ছে SN1 এর অর্ডার। লাস্ট এখানে দেখো, যদি ব্রোমিন বেরিয়ে যায়, এখানে প্লাস চার্জ যদি তৈরি হয় তাহলে এখানে পাশে প্লাস এম এফেক্ট আছে, তাই না, প্লাস এম এফেক্ট অফ NH2 গ্রুপ, এ কী করবে, কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি দেবে। কিন্তু এখানে প্লাস এম গ্রুপ অনেক দূরে, কার্বোক্যাটায়ন এখানে যদি তৈরি হয়, এটা বেরিয়ে যাওয়ার পরে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, প্লাস এম নেই, শুধুমাত্রই প্লাস এইচ, তাহলে আমরা বলবো যে A গ্রেটার দেন B, যেখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি সেখানে রিয়াকশান রেট বেশি। দেখো অ্যালকিল হ্যালাইডগুলোর SN1 রিয়াকশানের আরেকটা খুব ভালো এক্সাম্পল সেটা হচ্ছে যে আইসোমেরাইজেশন, মানে একটা অ্যালকিল হ্যালাইড থেকে তার আরেকটা স্ট্রাকচারাল আইসোমার তৈরি হবে, এইরকম কোনো রিয়াকশান। এবং এই রিয়াকশানগুলোতে বেসিক্যালি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে অ্যান্টিমনি ক্লোরাইড ইত্যাদি কোনো লুইস অ্যাসিড টাইপের কোনো কম্পাউন্ড আমরা কাজে লাগাই। তো যেহেতু SN1, তাহলে প্রথমেই এখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যায়, লিভিং গ্রুপ বেরিয়ে গেলে এখানে ধরো কার্বোক্যাটায়ন তৈরি হলো। এবার এই যে Cl মাইনাসটা বেরিয়ে গেল, Cl মাইনাসটা এই AlCl3 সঙ্গে রিয়াকশান করে অ্যাকচুয়ালি AlCl4 মাইনাস তৈরি করে, ঠিক আছে, আমি লিখলাম মাইনাস AlCl4 মাইনাস, মাইনাস সাইন আগে কেন, কারণ AlCl4 মাইনাসটা বেরিয়ে যাচ্ছে বাইরে। তো এইবার এটার অ্যাজ ইউজুয়াল যেরকম হয় তোমার কী হবে, এখান থেকে একটা মিথাইল শিফটিং হবে, তাই তো, মিথাইল শিফট যদি হয় তাহলে এখানে প্লাস চার্জ হয়ে গেল। এরপর এই AlCl4 মাইনাস আবার ভেঙে গিয়ে Cl মাইনাস আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেবে, ওই Cl মাইনাস আবার এখানে অ্যাটাক করবে, ঠিক আছে, Cl মাইনাস এখানে ব্র্যাকেটে লিখছি ফ্রম AlCl4 মাইনাস। তো যখন এই Cl মাইনাস আবার এখানে অ্যাটাকটা করলো তখন ফাইনালি কি তৈরি হয়ে যাবে, এখানে Clটা চলে আসলো, ঠিক আছে, এবং তার সঙ্গে AlCl3 আবার তৈরি হয়ে গেল। তো এখানে আমরা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়ার ফলে অ্যালকিল হ্যালাইডের একটা আইসোমার থেকে আর একটা আইসোমার পেয়ে গেলাম। এই যে আইসোমেরিক যে কনভার্সন, এইটা করার জন্য এরকম কিছু লুইস অ্যাসিডের
আমরা সাহায্য নিই এবং রিয়াকশানটা SN1 মোডে যায়। এখানেও তাই, যদি Cl মাইনাস বেরিয়ে যায় বাইরে, যেরকম লিভিং গ্রুপ আগে বেরিয়ে যাবে সেই হিসাবে, তো কার্বোক্যাটায়ন তৈরি হবে। এটা যেহেতু 5 মেম্বার্ড রিং, এখানে রিং এক্সপ্যানশন হবে, রিং এক্সপ্যানশন হয়ে একটা 6 মেম্বার্ড রিং তৈরি হয়ে গেল। আবারও সেম, এখানে যেমন AlCl4 মাইনাস তৈরি হয়েছিল, এখানে তৈরি হয়ে যাবে SbCl6 মাইনাস। এটা আবারও রিয়াক্ট করবে, এখান থেকে SbCl5 আলাদা হয়ে গেল, Cl মাইনাস ফ্রি হবে, সে রিয়াকশান করবে, করে এখানে একটা সাইক্লোহেক্সাইল ক্লোরাইড তৈরি হয়ে গেল বা ক্লোরোসাইক্লোহেক্সেন তৈরি হয়ে গেল। এটাও সেম একই রকম। দেখো এবার এই যে সাবস্ট্রেটটা, ক্লোরিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটা একটা কাইরাল কার্বন। কাইরাল যেহেতু, তাহলে আবারও প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবার যখনই কার্বোক্যাটায়ন তৈরি হলো, এখানে PH, এখানে Me, এখানে H, কার্বোক্যাটায়ন যখন তৈরি হয়ে গেল, এইবার নেক্সট স্টেপে Cl মাইনাসটা দুদিক থেকে অ্যাটাক করতে পারবে কার্বোক্যাটায়নের দুটো লোভ থেকে, অর্থাৎ আমরা দু রকম প্রোডাক্ট পাবো। একটা হচ্ছে PH Me, একই দিকে Cl থাকলো, আর একটা হচ্ছে এখানে Me, এখানে Cl, এখানে H, ঠিক আছে, দুটো এনহান্সিওমারের একটা মিক্সচার পাবো। SN1 রিয়াকশনের পরে এবার আমরা আসছি SN2 রিয়াকশন অফ অ্যালকিল হ্যালাইডস। এর মধ্যে শুরুতে হচ্ছে কম্পেয়ার রেট অফ SN2 রিয়াকশনস। এবার সাবস্ট্রেটের মধ্যে আমরা জানি SN2 রিয়াকশনের রেট ডিপেন্ড করে কিসের উপরে? স্টেরিক ফ্যাক্টরের উপরে। যেহেতু মিথাইলে স্টেরিক ক্রাউডিং সবথেকে কম, ব্যাকসাইড অ্যাটাক সবথেকে সহজে সম্ভব, তাই রিয়াকশন রেট সবথেকে বেশি হচ্ছে মিথাইল সাবস্ট্রেটে, তারপরে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, টার্সিয়ারি সাবস্ট্রেটে SN2 রিয়াকশন হয় না। তাই এটাতে আমরা এখানে লিখে দেবো যে নো SN2, এখানে কোনো SN2 রিয়াকশন হয় না। তাহলে পড়ে থাকলো যে তিনটে, এটা যদি A, এটা B এবং এটা যদি C হয়, তাহলে আমরা বলবো যে রেট অফ SN2 হচ্ছে A, B আর লাস্ট হচ্ছে C। ঠিক আছে, ডিটাকে আমরা রাখলামই না অপশানে। যদি কোয়েশ্চেনে ডি থাকে তাহলে ডিটাকে লাস্টে রাখবো। আপাতত যেহেতু এটা SN2 দেয় না, তাই ওটাকে আমরা বাইরে বের করে দিলাম। এবার দেখো এইখানে এটা একটা সিম্পল অ্যালকিল হ্যালাইড, আর এখানে এমন একটা অ্যালকিল হ্যালাইড, যে অ্যালকিল হ্যালাইডে মানে এই যে ধরো এটা মিথাইল ব্রোমাইড ছিল, তো একটা H চলে গিয়ে একটা এরকম -M গ্রুপ এসছে, OCH3। এখন আমরা আগের দিন এটা পড়েছি যে যদি কোনো সাবস্ট্রেটের সঙ্গে কোনো -M বা -I অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে সেই SN2 রিয়াকশনের রেটটাকে বাড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে এটা যদি A হয় এবং এটা যদি B হয়, তাহলে আমরা বলবো রেট A লেস দেন B। একই রকমভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এইখানে সাবস্ট্রেটের সঙ্গে একটা ডাবল বন্ড আছে, এখানে মানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, যেহেতু sp2 কার্বন এগুলো, তাহলে এটার থেকে এখানে SN2 রেট বেশি হবে। কিন্তু এই পার্টিকুলার সাবস্ট্রেটে এটা কিন্তু একটা হ্যালোঅ্যারিনগুলো কেন SN2 বা SN1 দেয় না, সেটা আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো এইখানটায় আমরা ব্র্যাকেটে লিখে দিই যে নো SN2, ইনফ্যাক্ট এটা SN1ও দেয় না। তাহলে পড়ে থাকলো এই দুটো, এদের মধ্যে আমরা বলবো যে A থেকে B এর রেট অফ SN2 বেশি। কেন? কারণ এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে তাই। আর লাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, এটার -M এফেক্ট আছে। PH এটাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কিন্তু এটার -I আছে খালি, ঠিক আছে, -I, sp2 কার্বন যেহেতু। আর এটা একটা নর্মাল অ্যালকিল হ্যালাইড, তাহলে যত ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার বাড়ে তত SN2 রেট বাড়ে। তাহলে এটা যদি A হয়, তাহলে আমরা বলবো যে রেট অফ SN2 A গ্রেটার দেন B, আর C এর হচ্ছে সবথেকে কম। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে রাইট দ্য প্রোডাক্টস ইন দ্য ফলোয়িং SN2 রিয়াকশন। কিছু SN2 রিয়াকশন, সেখানে প্রোডাক্ট কী তৈরি হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো দেখো এটা একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, সুতরাং প্রোডাক্ট এখানে কী হবে, সিম্পলি OH মাইনাস নিউক্লিওফাইল আসবে এবং Clটাকে সরিয়ে দেবে। তো সিম্পলি CH3 CH2OH, ঠিক আছে। এরপরটা তো তাই, এখানে Na প্লাস আর SH মাইনাস মানে একটা স্ট্রং নিউক্লিওফাইল, সুতরাং এই সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডে SN2 রিয়াকশনটাই হবে। যদি এটা এখানে কোনো উইক নিউক্লিওফাইল থাকতো তাহলে SN1 হতো। তো এই ক্ষেত্রে CH2 CH CH3 CH2 SH, ঠিক আছে। যে কার্বনে অ্যাটাক হচ্ছে, যে কার্বনের সঙ্গে লিভিং গ্রুপ যুক্ত, সেই কার্বন এখানে কোনোটাই কাইরাল কার্বন না, সুতরাং এখানে ইনভার্সন এর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এটা দেখো পরেরটা তো একই। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এখানে দেখো ইথার আছে। ইথার হচ্ছে একটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তো আমরা জানি পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে এই যে এখান থেকে তৈরি হচ্ছে যে K প্লাস আর F মাইনাস। তো পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে F মাইনাস হচ্ছে বেটার নিউক্লিওফাইল দেন Cl মাইনাস। এটা তোমরা নিশ্চয়ই আগে পড়েছো, আমি আবার একবার এখানে লিখে দিচ্ছি।
পোলার প্রোটিক সলভেন্টে হচ্ছে নিউক্লিওফিলিসিটি I মাইনাস গ্রেটার দেন Br মাইনাস Cl মাইনাস F মাইনাস। আর যদি পোলার এপ্রোটিক সলভেন্ট হয় তাহলে নিউক্লিওফিলিসিটি হচ্ছে F মাইনাসের সব থেকে বেশি। এটা কেন হয়? এটা কারণ হচ্ছে যে এখানে পোলার এপ্রোটিক সলভেন্টে যেহেতু অ্যানায়নটা সলভেটেড হয় না, পোলার এপ্রোটিক সলভেন্ট খালি ক্যাটায়নকে সলভেট করতে পারে, অ্যানায়নটা ফ্রি থাকে। তাহলে ফ্রি অবস্থায় যদি অ্যানায়ন ফ্রি থাকে তাহলে অ্যানায়নের ইলেকট্রন ডেন্সিটি তার নিউক্লিওফিলিসিটির সঙ্গে মানে প্রপোর্শনাল হবে। যার ইলেকট্রন ডেন্সিটি বেশি তার নিউক্লিওফিলিসিটি বেশি। তো F মাইনাসে ডেফিনেটলি ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, কারণ ছোট সাইজের জন্য। সে কারণে F মাইনাস এখানে বেটার নিউক্লিওফাইল, তাই F মাইনাস এখানে অ্যাটাক করে সিএলটাকে বাইরে বের করতে পারবে, অর্থাৎ রিয়াকশন এখানে হবে এবং আমরা অ্যালকিল ফ্লুরাইড পাবো। ঠিক আছে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। এখানে অ্যামোনিয়া এক্সেস, অ্যামোনিয়া যদি এক্সেস থাকে তো অ্যামোনিয়া স্ট্রং একটা নিউক্লিওফাইল, ও রিয়াকশন করবে, ব্রোমিনটাকে বার করবে, SN2 রিয়াকশন হবে এবং আমরা CH2 প্রথমে NH3 প্লাস হবে, যেহেতু লোন পেয়ার ছাড়ছে NH3 প্লাস, তারপরে আবার একটা এইচটাকে ওই Br মাইনাসটা নিয়ে HBr করে দেবে এবং ফাইনালি অ্যামোনিয়াটা নাইট্রোজেনটা নিউট্রাল হবে এবং আমরা একদম প্রাইমারি অ্যামিন পাবো। এবার এইখানে যদি অ্যামোনিয়ার পরিবর্তে সাবস্ট্রেট যদি এক্সেস পরিমাণে থাকতো তাহলে আমরা অন্য মানে কি এটার পরে আরও কয়েকটা স্টেপ হতো রিয়াকশানটার, আমরা অনেকগুলো স্টেপস পেতাম রিয়াকশানের, আমরা সেটাকে বলতাম হফম্যান অ্যামোনোলিসিস রিয়াকশান, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। আপাতত এটুকু জানবে যে যদি অ্যামোনিয়া এক্সেস থাকে অ্যালকিল হ্যালাইডের সাথে তাহলে একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন হবে এবং প্রাইমারি অ্যামিন তৈরি হবে। নেক্সট এখানে অ্যামোনিয়ার মতোই এটা হচ্ছে ট্রাইফিনাইল ফসফিন, তো এখানে ফসফরাসটা অ্যাটাক করবে এখানে। তো ফসফরাস যদি এখানে অ্যাটাক করে তাহলে সেই ফসফরাসের ইলেকট্রন পেয়ার চলে গেল, ইলেকট্রন পেয়ার ডোনেট করলো, তাই ফসফরাস প্লাস চার্জওয়ালা হয়ে যাবে। আর যে ব্রোমিন মাইনাসটা বেরোলো, এই ব্রোমিন মাইনাসটা বাইরে থাকবে এবং এটা এরকম আয়নিক কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো এখানে একটা টার্সিয়ারি যদি টার্সিয়ারি সাবস্ট্রেট বলে আমরা এখানে লিখবো যে নো SN2। টার্সিয়ারি সাবস্ট্রেট কোনো SN2 রিয়াকশান দেয় না, তো স্ট্রং নিউক্লিওফাইল মানে SN2। যদি এখানে নিউক্লিওফাইলটা উইক হতো তাহলে SN1 রিয়াকশান হতে পারতো। এই ক্ষেত্রে SN2 বা SN1 কোনোটাই হবে না, এখানে বরং এলিমিনেশন রিয়াকশান হতে পারে। যাই হোক, আমাদের এখানে যদি SN2, আমরা এলিমিনেশন নিয়ে আলোচনা করছি না। নেক্সট দেখো এখানে এটা মাইনাস চার্জ, তো এটাও যেহেতু মাইনাস চার্জ আছে, স্ট্রং নিউক্লিওফাইল, সেকেন্ডারি সাবস্ট্রেট হওয়া সত্ত্বেও এখানে SN2 রিয়াকশানটাই হবে। তো এই যদি অ্যাটাক করে এখানে, আর যদি এটা বেরিয়ে যায় তাহলে কী তৈরি হবে? তাহলে এখানে সরাসরি কার বন্ড হবে? অক্সিজেনের সঙ্গে CO, মানে CO, আর এখানে মিথাইল, এই হয়ে যাবে আমাদের প্রোডাক্ট। এইটা একটা খুব ইন্টারেস্টিং রিয়াকশন। দেখো এটা একটা আইসোপ্রোপাইল গ্রুপ, অ্যালকিল গ্রুপ। তো R2CuLi এই ধরনের কম্পাউন্ড, R2CuLi এর সাথে একটা অ্যালকিল হ্যালাইড রিয়াকশন, আমরা এটা পড়েছিলাম কোথায়? অ্যালকেনের প্রস্তুতির সময়, কোরে হাউস সিনথেসিস মনে করো। তো R2CuLi এর সঙ্গে রিয়াকশন হবে এবং এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, অ্যাটাক করবে এখানে এবং সিএলটা বেরিয়ে চলে যাবে। তাহলে এই যে এখানে CH3 মানে CH3CH2, এটার সঙ্গে অ্যাকচুয়ালি বন্ড হবে এই আইসোপ্রোপাইল গ্রুপে। তাহলে আমি লিখবো আইসোপ্রোপাইল কীরকম, CH, এদিকে একটা মিথাইল আর CH এর নিচে একটা মিথাইল, মোটমাট তাহলে ইথাইল গ্রুপের সঙ্গে একটা আইসোপ্রোপাইল গ্রুপ জুড়ে গিয়ে একটা অ্যালকেন তৈরি হলো এবং এটা অবশ্যই একটা SN2 রিয়াকশন। সেখানে কোরে হাউস সিনথেসিসে মনে করে দেখো ওখানে বলা হতো যে অ্যালকিল হ্যালাইডটা সেকেন্ড স্টেপে যেটাকে নেওয়া হয় ওটা নিশ্চয়ই প্রাইমারি বা মিথাইল হতে হয়, কারণ ওটা SN2 রিয়াকশন, সেই কারণে। আচ্ছা, এবার এই যে পার্টিকুলার কম্পাউন্ড দেখতে পাচ্ছি আমরা এখানে, ওয়েজে আছে হচ্ছে ব্রোমাইডটা। তাহলে যখন ও বেরিয়ে চলে যাবে, যখন এখানে OCH3 আসবে সেটা হয়ে যাবে ড্যাশে, যেহেতু SN2 ইনভার্সন অফ কনফিগারেশন হবে, এখানেও তাই ইনভার্সন হবে। ইনভার্সন হলে কি হয়, আমরা যদি এদিকেই রাখি N3টাকে, Na প্লাস N3 মাইনাস, N3 মাইনাস এখানে নিউক্লিওফাইল, যদি একই দিকে রাখি তাহলে আমরা ওয়েজ আর ড্যাশের যে গ্রুপটাকে সেটাকে অল্টার করে দিই, এখানে D আর H করে দিলাম, তাহলে ইনভার্সন বোঝালো। আর এখানে আমরা লিখবো যে কোনো SN2 রিয়াকশন হচ্ছে না। একটু আগে আমরা দেখলাম যে যেটা হ্যালোয়ারিন SN1 বা SN2 রিয়াকশন জেনারেলি দেয় না। আচ্ছা, পরেরটা দেখো অ্যালকিল হ্যালাইডের সাথে KCN আর AgCN আর KNO2 AgNO2, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউজিং। মানে NCERT বইতে একরকম আনসার থাকে
আমাদের বাংলা বইগুলোতে অন্য আর একরকম আনসার থাকে। তো দুটো আনসারেরই লজিকটা অ্যাকসেপ্টেবল, কিন্তু যেহেতু আমরা নিট বা জেই পরীক্ষার জন্য ফোকাস করছি, সেখানে এনসিইআরটি বইতে যা লেখা আছে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে এবং সেই মতন আমাদের এক্সপ্লেনেশনটা মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে এনসিইআরটি বইতে এক্সপ্লেনেশন এমন যে কেসিএন বা এজিসিএন এর ক্ষেত্রে কেসিএন হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড, তো এখানে কে প্লাস থাকে আর সিএন মাইনাস থাকে। এবার অবভিয়াসলি কার্বনের মাথায় যেহেতু নেগেটিভ চার্জ, এবং এমনিতেও কার্বন হচ্ছে নাইট্রোজেনের থেকে বেটার নিউক্লিওফাইল, তো সেই ক্ষেত্রে নাইট্রোজেন এখানে তার লোন পেয়ার ডোনেট করবে না, কার্বন তার লোন পেয়ার ডোনেট করবে। এবং কার্বন যদি লোন পেয়ার ডোনেট করে তাহলে কার্বন এখানে অ্যাটাক করবে এখানে, এবং ব্রোমিন বেরিয়ে চলে যাবে এবং আমরা পেয়ে যাব সায়ানাইড। ঠিক আছে, কিন্তু যদি এজিসিএন অ্যাটাক করে, এজিসিএন একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কার্বন বেটার ডোনার হওয়া সত্ত্বেও, যেহেতু কার্বনের তো লোন পেয়ার তো অ্যাভেলেবেল নয়, 4টে বন্ডই করে আছে, নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাভেলেবেল, তো নাইট্রোজেন দিয়ে এবার অ্যাটাকটা হবে এবং সেই জন্য আমরা এখানে পেয়ে যাব CH3CH2NC আইসোসায়ানাইড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইড, আর এখানে আমরা পেয়ে গেলাম অ্যালকিল সায়ানাইড। ঠিক আছে, একই লজিক KNO2 বা AgNO2 এর ক্ষেত্রেও, যে KNO2 হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড, সুতরাং K প্লাস আর NO2 মাইনাসের স্ট্রাকচার হচ্ছে এরকম। এখন নাইট্রোজেন বেটার ডোনার দেন অক্সিজেন, কিন্তু অক্সিজেন যেহেতু এখানে নেগেটিভলি চার্জ, ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, তাই অক্সিজেন দিয়ে অ্যাটাক হবে। তাহলে অক্সিজেন দিয়ে যদি অ্যাটাক হয় তাহলে লিভিং গ্রুপ বেরিয়ে গেলে এখানে ONO তৈরি হবে। এইটাকে একসঙ্গে ONO লিখলাম এরকম। ঠিক আছে, আমরা এটাকে বলি অ্যালকিল নাইট্রাইট। ঠিক আছে, ONO মানে নাইট্রাইট, তো নাম হয়ে গেল অ্যালকিল, এখানে ইথাইল বলতে পারো, ইথাইল নাইট্রাইট। আর AgNO2 যদি হয় কোভ্যালেন্ট কম্পাউন্ড AgNO2, তাহলে AgONO এরকম হবে। এবার এক্ষেত্রে দেখো অক্সিজেন নাইট্রোজেন দুজনই অ্যাভেলেবেল লোন পেয়ার দেওয়ার জন্য, কিন্তু যেহেতু নাইট্রোজেন বেটার নিউক্লিওফাইল দেন অক্সিজেন, কেন বেটার সেসব আমরা নিউক্লিওফাইলের যেখানে আমরা পড়েছি রিয়াকশন মেকানিজম, সেখানে ডিটেল আছে, যদি দেখে না থাকো সেই ভিডিও দেখে নিতে পারো রিয়াকশন মেকানিজম চ্যাপ্টারে। তো যেহেতু নাইট্রোজেন বেটার ডোনার, এখন নাইট্রোজেন ডোনেট করবে লোন পেয়ার, এবং ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাব NO2। ঠিক আছে, এটাকে আমরা বলি নাইট্রো অ্যালকেন। কি বলি? নাইট্রো অ্যালকেন। তো এখানে আমরা পেয়ে যাব নাইট্রো অ্যালকেন, বা তুমি যদি পার্টিকুলারলি এটার নাম লিখতে চাও নাইট্রো ইথেন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল লজিক। আচ্ছা, AgNO3 যদি হয়, আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে এই যে AgNO2 দিলাম এবং নাইট্রো তৈরি হলো, আর KNO2 দিলে নাইট্রাইট হচ্ছে, এটা সবসময় যেরকমই হবে তা নয়। যদি সাবস্ট্রেট থাকে টার্সিয়ারি, তাহলে তো অবভিয়াসলি ওখানে SN1 রিয়াকশন হবে, তাই না, অ্যালকিল কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নাইট্রাইট পাবো, নাইট্রো অ্যালকেন কিন্তু পাবো না, অ্যালকিল নাইট্রাইট পাবো। আর যদি AgNO3 থাকে, AgNO3 স্ট্রাকচার কেমন? AgNO3 স্ট্রাকচার হচ্ছে এরকম, O-। ঠিক আছে, আবারও এখানে নাইট্রোজেন বেটার ডোনার, কিন্তু যেহেতু O- আছে, অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাই অক্সিজেন দিয়ে অ্যাটাক হবে, এবং আবারও আমরা অ্যালকিল নাইট্রেট এরকম পাবো, CH3CH2 ONOর মতনই স্ট্রাকচার হবে, ONO, কিন্তু এখানে একটা অক্সিজেন থাকবে এক্সট্রা, নাইট্রেট হয়ে গেল, অ্যালকিল নাইট্রেট, আর এখান থেকে ধরো AgBr প্রেসিপিটেশন হলো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই 12 নম্বর এবং এই 13 নম্বরটা। এরপর স্পেসিফিক একটা দুটো রিয়াকশন নিয়ে আলোচনা করবো। প্রথমটা হচ্ছে হফম্যান অ্যামোনোলিসিস, যেটা একটু আগে বলছিলাম, যে একটা এক্সাম্পল দিয়েই বলি, ধরা যাক CH3CH2Br। এবার আমরা এখানে অ্যামোনিয়া দিয়েছিলাম এবং বলেছিলাম যে অ্যামোনিয়াটা হচ্ছে এক্সেস, অ্যামোনিয়া যদি এক্সেস পরিমাণে নেওয়া হয় তাহলে রিয়াকশান একটা স্টেপেই থেমে যায়। সেক্ষেত্রে কী হয়, অ্যামোনিয়া নাইট্রোজেন অ্যাটাক করলো, এটা বেরিয়ে গেল, তো CH3CH2 NH3 প্লাস হয়ে গেল, অ্যামোনিয়া লোন পেয়ার ছেড়ে দিল বলে মাথায় প্লাস চার্জ, আর Br মাইনাসটা বাইরে বেরিয়ে আসলো। ঠিক আছে, এরপর HBr এখান থেকে বেরিয়ে যায়, তাহলে পড়ে থাকে CH3
CH2NH2, অ্যামোনিয়া তার একটা H প্লাস ছেড়ে দেয়, দিয়ে NH2 হয়ে যায়, আর H প্লাসটা Br মাইনাসের সঙ্গে জুড়ে গিয়ে HBr হয়ে যায়, তো আমরা এরকম একটা অ্যামিন পেয়ে যাই। তো এইটা হয়ে গেল সিঙ্গেল, যদি অ্যামোনিয়া যদি এক্সেস থাকে, যেটা আমরা এর আগে করেছিলাম। আর অ্যামোনোলিসিস বললে রিয়াকশানটা উল্টোটা হয়, অর্থাৎ সেখানে অ্যালকিল হ্যালাইড থাকে এক্সেস। তো সেখানে কি হয়, এটা ধরো প্রথম রিয়াকশান হয়ে গেল। সেকেন্ড রিয়াকশানে কি হচ্ছে দেখো, যদি CH3CH2Br এইটা যদি এক্সেস পরিমাণে আমরা নিই, সেক্ষেত্রে এর সঙ্গে অ্যামোনিয়ার রিয়াকশানে প্রথমে এটা তৈরি হলো CH3CH2NH3+ Br মাইনাস, যেখান থেকে HBr চলে গেলে পড়ে থাকলো একটা অ্যামিন। ফার্স্ট স্টেপ অবধি এইটুকু ঠিক আছে। এরপর আমাদের তো এই সাবস্ট্রেটটা এক্সেস, তো কি হচ্ছে, সেই এক্সেস সাবস্ট্রেট আবারও রিয়াকশান করে CH3CH2Br, তখন এই যে অ্যামিনটা তৈরি হলো, অ্যামিনটা এবার নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, এবং এই যে নাইট্রোজেন তার এই লোন পেয়ারটা ডোনেট করে একে, এবং এটা ধরো বেরিয়ে গেল। তাহলে কী তৈরি হচ্ছে দেখো, CH3CH2, আর সির সঙ্গে কার বন্ড হবে, নাইট্রোজেনের বন্ড হবে, ঠিক আছে। এই নাইট্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন আর একটা ইথাইল আছে। তাহলে আমরা এরকম লিখবো যে NH2+, আর এখানে একটা ইথাইল, ঠিক আছে। আবারও এটা যখন তৈরি হলো, এর সঙ্গে একটা Br মাইনাস তৈরি হয়েছে, ঠিক আছে। এটার সঙ্গে একটা Br মাইনাস তৈরি হয়েছে, তাহলে আবারও HBr যদি চলে যায়, তাহলে এটা হয়ে যাবে NH। তাহলে ফাইনালি কি তৈরি হয়ে যাবে, CH3CH2 মানে ইথাইল দুখানা, ইথাইল হোল টুয়াইস NH, CH3CH2 হোল টুয়াইস NH হয়ে গেল। এই নাইট্রোজেন আবারও তার লোন পেয়ার ডোনেট করতে পারবে, অর্থাৎ নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারবে। আমরা তো সাবস্ট্রেটটাকে এক্সেস পরিমাণে নিয়ে রেখেছি, তাহলে আবারও যখন CH3CH2Br রিয়াকশান করবে, তখন আরেকটা জুড়ে যাবে এটা, ঠিক আছে। খুব ভালো করে লক্ষ্য করো, অ্যামোনিয়া প্রথমে 3টে নাইট্রোজেন ছিল, রিয়াকশান হওয়ার পরে 2টো নাইট্রোজেন রয়ে গেল, একটা H-এর পরিবর্তে ফাইনালি একটা ইথাইল চলে এলো। আবার যখন রিয়াকশান হলো, 2টো H-এর মধ্যে একটা H থেকে গেল, আর একটা H বেরিয়ে গিয়ে তার বদলে একটা ইথাইল এলো, তাই ইথাইল এখানে একটা ছিল, এখানে 2টো হয়ে গেল। ফাইনালি আবার সেম রিয়াকশান হবে, তাহলে আর একটা ইথাইল আসবে, তো আমরা লিখবো CH3CH2 হোল থ্রাইস N, অর্থাৎ একটা টার্সিয়ারি অ্যামিন পেলাম। টার্সিয়ারি অ্যামিনের নাইট্রোজেন আবারও নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, কারণ এটা আমরা এক্সেস নিয়ে রেখেছি, তাহলে আবারও একবার রিয়াকশান হবে। তাহলে আমরা লিখবো যে CH3CH2Br আবার রিয়াকশান করছে, এবং ফাইনালি আমরা পাবো CH3CH2 চারখানা, এবং নাইট্রোজেন এইবার যে নাইট্রোজেনটা এইবার যে এখানে ধরো লোন পেয়ারটা দিল, আর এটা যে বেরোলো, এইবার এই যে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জটা এলো, এই প্লাস চার্জটা মিনিমাইজ করার মতন আর কেউ নেই, ঠিক আছে। এই যে ব্রোমিনটা বেরিয়ে এখানে যে Br মাইনাস হলো, এখন তো এখানে HBr হিসাবে তো কিছু বেরোতে পারবে না, এই নাইট্রোজেনের আর তো কোনো H নেই, ফলে H প্লাস ছাড়তে পারবে না, ফলে HBr বেরোতে পারবে না, তো রিয়াকশান এখানে এসে শেষ হলো। আমরা এটাকে বলি একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। কি বলি, এখানে লিখছি কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, এটা পেলাম আমরা ফাইনালি। তার টোটাল 4টে স্টেপে রিয়াকশান হলো। প্রথমে অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশান করে হয়ে গেল প্রাইমারি অ্যামিন, তারপরে সেকেন্ডারি অ্যামিন তৈরি হলো, তারপরে টার্সিয়ারি অ্যামিন তৈরি হলো, আর ফাইনালি কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি হলো। সো এই পুরো রিয়াকশানটাকে আমরা বলবো হফম্যান অ্যামোনোলিসিস রিয়াকশান। এবার হফম্যান অ্যামোনোলিসিস সংক্রান্ত 2-4টে রিয়াকশান লিখেছি দেখো। তো প্রথমটা তো বুঝতেই পারছো, যেহেতু অ্যামোনিয়া এক্সেস, তা প্রথম স্টেপেই রিয়াকশানটা কমপ্লিট হয়ে যাবে, এখানে আর কিছু করার নেই। কিন্তু এখানে দেখো অ্যালকিল হ্যালাইডটা এক্সেস, প্রত্যেকটাতে এক্সএস মানে এক্সেস পরিমাণে আছে। তো যখনই অ্যালকিল হ্যালাইডটা এক্সেস পরিমাণে আছে, তখনই 4টে স্টেপে রিয়াকশান হবে যদি অ্যামোনিয়া থাকে, ঠিক আছে। অ্যামোনিয়া থাকলে প্রথম স্টেপে হবে প্রাইমারি অ্যামিন, তারপর সেকেন্ড স্টেপে হবে সেকেন্ডারি অ্যামিন, থার্ড স্টেপে হবে টার্সিয়ারি অ্যামিন, আর ফোর্থ স্টেপে হবে কোয়াটারনারি অ্যামিন, ঠিক আছে, যদি অ্যামোনিয়া থেকে রিয়াকশান শুরু হয়। তাহলে বারবার কি হবে, অ্যামোনিয়া ধরো প্রথমে অ্যামোনিয়া এখানে অ্যাটাক করলো, আর এখানে ব্রোমিনটা বেরিয়ে গেল, তাহলে প্রথমে এখানে CH3NH3+ Br মাইনাস, তারপরে CH3NH2,
তার মানে ফাইনালি কী হচ্ছে যে মানে এই যে মিথাইল গ্রুপটা, এই মিথাইল গ্রুপটা নাইট্রোজেনের সঙ্গে অ্যাড হবে এবং একটা করে এইচ লস করবে। তাহলে 4টে স্টেপে যদি রিয়াকশন হয় 4টে মিথাইল গ্রুপ চলে আসবে, আর এই হয়ে যাবে আমার ফাইনাল কম্পাউন্ড। তাহলে যদি অ্যামোনিয়ার বদলে প্রাইমারি অ্যামিন থাকে, দেখো প্রাইমারি অ্যামিন, এটা সেকেন্ডারি অ্যামিন, এটা টারশারি অ্যামিন। তো যদি প্রাইমারি অ্যামিন থাকে, প্রাইমারি অ্যামিন থেকে যদি আমাকে কোয়াটারনিতে যেতে হয় তাহলে 3টে স্টেপে রিয়াকশন হবে। তাহলে প্রথম রিয়াকশনটা থেকে আমরা কী বুঝলাম যে এই অ্যামোনিয়াতে, মানে অ্যামোনিয়ার যে নাইট্রোজেনটা, সেখান থেকে হাইড্রোজেনগুলো চলে যাবে, তার পরিবর্তে একটা একটা করে অ্যালকিল গ্রুপ আসবে। অ্যালকিল গ্রুপটা আসবে কোত্থেকে? অ্যালকিল হ্যালাইড থেকে। তাহলে অ্যালকিল হ্যালাইডে যে অ্যালকিল গ্রুপটা আছে, এই গ্রুপটা এসে যুক্ত হবে প্রাইমারি অ্যামিনের সঙ্গে কবার? 3বার। তাহলে ফাইনালি প্রোডাক্ট কী তৈরি হচ্ছে দেখো, CH3N, বাকি সব হাটিয়ে দিলাম, 3খানা গ্রুপ আসবে, এখানে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ হবে, তো 3বার কী গ্রুপ আসবে এখানে? 3বার 3খানা ইথাইল গ্রুপ আসবে। তাহলে CH2 CH3, এখানে CH2 CH3, এইখানে CH2 CH3, তাহলে এই হয়ে গেল, আর লাস্টে Br- হয়ে গেল, এই হয়ে গেল কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। তাহলে যখনই আমাকে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট বানাতে হবে, অ্যামিন যৌগটার মধ্যে আমি আনবো অ্যালকিল গ্রুপকে কোত্থেকে? অ্যালকিল হ্যালাইডে যে গ্রুপটা আছে সেইটা। আবারও এখানে আমি দেখছি ইথাইল গ্রুপ আছে, তাহলে এটা যদি সেকেন্ডারি অ্যামিন হয়, সেকেন্ডারি থেকে কোয়াটারনারিতে যেতে 2টো স্টেপ, তার মানে 2টো ইথাইল গ্রুপ আসবে। তাহলে এখানে একটা দিলাম ইথাইল, এখানে একটা দিলাম ইথাইল, আর এর মাথায় প্লাস দিয়ে দিলাম, আমার কমপ্লিট হয়ে গেল কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে এই জাস্ট এক্সাম্পলগুলো এই কারণে করানো যে চট করে আমি কীভাবে অ্যামোনোলিসিসের ফাইনাল প্রোডাক্টটা লিখতে পারবো। কীভাবে লিখবো আবার বলছি, অ্যালকিল হ্যালাইডে যে অ্যালকিল গ্রুপটা আছে সেই গ্রুপটাকে আনতে হবে। কতবার আনবো? যদি টারশারি অ্যামিন থাকে, টারশারি থেকে কোয়াটারনারি যেতে একটা স্টেপ, তো একটা গ্রুপ আনবো, একটা মিথাইল আনবো। সেকেন্ডারি থেকে হলে 2টো আনবো, প্রাইমারি থেকে 3টে, আর অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করলে 4টে আনবো গ্রুপ। তাহলে এখানে প্রোডাক্ট কী হবে? এখানে প্রোডাক্ট হবে এই যে নাইট্রোজেনটা রয়েছে এর সঙ্গে একটা মিথাইল, ঠিক আছে, আর এখানে একটা প্লাস চার্জ দিয়ে দাও, আর এখানে Br- দিয়ে দাও। আশা করা যায় বোঝানো গেল। আর একটা খুব ইম্পর্টেন্ট SN2 রিয়াকশন, সেটা হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। এখানে কি হয়, আমরা নিই অ্যালকক্সাইড আয়ন RO-, ধরো অ্যালকক্সাইড আয়ন, এবার ধরো Na+ হতে পারে, এর সঙ্গে পটাশিয়াম প্লাস হতে পারে, মেনলি এই অ্যালকক্সাইড আয়নটা, ঠিক আছে, অ্যালকক্সাইড আয়ন এর সঙ্গে রিয়াকশন করে কে? আর একটা RX, ধরো R'(X), এই R'(X)টা রিয়াকশন করে, এটা অবশ্যই একটা SN2 রিয়াকশন। তো RO- এখানে ব্যাক সাইড অ্যাটাক করবে এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, তৈরি হবে R'(OR). ইথার তৈরি করার বেস্ট মেথড, যেহেতু SN2 রিয়াকশান, তাহলে R' কী হবে? R' হবে মিথাইল, সব থেকে বেশি রিয়াকশান রেট দেওয়ার জন্য, তারপরে প্রাইমারি, তারপরে সেকেন্ডারি। আর R' মাস্ট নট বি, R'-টা কী হলে রিয়াকশান হবে না, বা R'-টা কী হওয়া উচিত নয়? টারশিয়ারি, কারণ টারশিয়ারি হলে তো SN2 রিয়াকশান হবে না। তাহলে R' যদি টারশিয়ারি হয় তাহলে রিয়াকশান হবে না, তাই R'-কে টারশিয়ারি হওয়া উচিত নয়। টারশিয়ারি, বা ধরো যদি এরকম হয় ভিনাইল, বা ধরো ফিনাইল মানে হ্যালোয়ারিনস, বা ধরো যদি ব্রিজ হেড কার্বন হয়, যে ব্রিজ হেড কার্বনে যদি হ্যালোজেন থাকে, ঠিক আছে, ভিনাইল এর সঙ্গে সঙ্গে প্রোপারজাইলও হতে পারে। তো এই ধরনের যদি সাবস্ট্রেট হয় তাহলে উইলিয়ামসন সিনথেসিস হয় না। তাহলে আমাদের এরকম কিছু কোয়েশ্চেন থাকে যে একটা ইথার দিয়ে দেওয়া হয়, বলা হয় যে এর কোন কোন অ্যালকিল হ্যালাইড আর অ্যালকক্সাইডের কম্বিনেশনে এই ইথারটা তৈরি হয়েছে। তো এইরকম একটা রিয়াকশান আমরা দেখে নিই। তো তাকে বলছে চুজ দ্য কারেক্ট পেয়ার অফ RX অ্যান্ড অ্যালকক্সাইড আয়ন্স টু প্রডিউস দ্য ফলোয়িং ইথার্স। এই ইথারগুলো তৈরি করার জন্য অ্যালকক্সাইড আয়ন হিসেবে কী নেব আর অ্যালকিল হ্যালাইড কী নেব। তাহলে অ্যালকিল হ্যালাইডের আমরা কি দেখলাম যে অ্যালকিল হ্যালাইড বেটার হবে যদি মিথাইল থাকে, অথবা প্রাইমারি, আর তা না হলে সেকেন্ডারি। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে এই যে অক্সিজেন, তার দুদিকে 2টো বন্ড আছে, কোন বন্ডটা আমরা ব্রেক করব? আমরা বন্ড ব্রেক মানে 2টো বন্ডই তো ফাইনালি একটা বন্ড ব্রেক হবে, যে বন্ডটা ব্রেক হচ্ছে আমরা
ধরো মিথাইল, এখানে রিয়াকশান রেট তো বেশি দেবে, মিথাইলের রেট বেশি SN2 রেট দেন ইথাইল। তো আমরা এটাকে ব্রেক করব এবং যেটা ব্রেক করব সেটার সঙ্গে আমরা হ্যালাইডটাকে যুক্ত করে দেবো। আর যেটা পড়ে থাকলো ETO, তো ETO এর সঙ্গে নেগেটিভ চার্জ দিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেলো অ্যালকিল অক্সাইড আয়ন আর এটা হয়ে গেলো অ্যালকিল হ্যালাইড। আবার এদিকে দেখো এটা একটা টার্সিয়ারি গ্রুপ আছে, তো টার্সিয়ারি নিশ্চয়ই SN2 দেবে না, SN2 দেবে কোনটা, এটা CH3 CH2 ইথাইলটা। তাহলে এখান থেকে বন্ডটাকে আমরা ব্রেক করব আর আমরা লিখব যে এই যে CH3 CH2 CH2 X আর টার্সিয়ারি সঙ্গে অক্সিজেনটা থাকলো, এখানে নেগেটিভ চার্জ। ঠিক আছে, আবারও এখানে দেখো মিথাইল আছে, তাহলে মিথাইল থেকে বন্ড ব্রেক হবে, তাহলে মিথাইলের সঙ্গে হ্যালোজেন আর PHO মাইনাস ফেনক্সাইড আয়ন। এখানে দেখো সেকেন্ডারি, এটা প্রাইমারি, তাহলে প্রাইমারি SN2 রেট বেশি, এই বন্ডটা ভাঙলো ইথাইল, ইথাইল হ্যালাইড আর এই যে আইসোপ্রোপাইল মানে আইসোপ্রোপক্সাইড আয়ন, এটা হয়ে গেল অ্যালকক্সাইড। ঠিক আছে, আমরা কি করব, এই অর্ডারটা মেনটেন করব, SN2 অর্ডার মেনটেন করব, যেখানে রিয়াকশান রেট বেশি সেইখানে বন্ডটা ব্রেক করে দেখাবো, দেখিয়ে সেটার সঙ্গে আমরা হ্যালোজেনটাকে অ্যাড করে দেবো, আর বাদ বাকি অন্যটার সঙ্গে অন্য পোর্শনটাতে অক্সিজেন থাকবে বাইরে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ বসিয়ে দেবো। নেক্সট এটা দেখো, যদি PH এখান থেকে যদি আমি ভাঙি তাহলে PH মানে কি হবে, ফিনাইল গ্রুপ, SN2 রিয়াকশান দেয় না, SN1ও দেয় না, সুতরাং এখানে এই বন্ডটা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এখান থেকে তৈরি হবে PH CH2X আর PHO আবারও ফিনক্সাইড মাইনাস। আমরা বললাম যে ব্রিজ হেড যদি কার্বন থাকে তাহলে সেই ব্রিজ হেডে কখনোই SN1 SN2 হয় না। এখানে যে মিথাইল আছে তাহলে মিথাইল নিশ্চয়ই রিয়াকশান করবে, মিথাইলটা সাবস্ট্রেট হবে, যদি এই বন্ডটা ব্রেক হয় তাহলে এখান থেকে মিথাইল হ্যালাইড তৈরি হলো, আর এই যে ব্রিজ হেডওয়ালা যে কার্বন যে মানে কম্পাউন্ডটা এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ হয়ে গেল, এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। সুতরাং এই ধরনের কোয়েশ্চেন্স আছে যেখানে একটা ইথার দিয়ে দেবে এবং বলবে যে কোন অ্যালকিল হ্যালাইড এবং কোন অ্যালকক্সাইডের মিক্সচারে বা কম্বিনেশনে এই প্রোডাক্টগুলো আমরা পাই। দেখো এবার এখানে আমি একটা ফ্লো চার্ট এঁকে রেখেছি, এটা হচ্ছে RCN মানে অ্যালকিল সায়ানাইড, আমরা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যদি KCN এর রিয়াকশান করাই তাহলে অ্যালকিল সায়ানাইড তৈরি হয়, আর AgCN এর রিয়াকশান করালে অ্যালকিল আইসোসায়ানাইড RNC তৈরি হয়। এবার এই সায়ানাইডটা বা আইসোসায়ানাইডটা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কম্পাউন্ড, বিভিন্ন কনভার্সনে আমাদের কাজে লাগে। তো অ্যালকিল হ্যালাইড থেকে মানে RH থেকে RCN তৈরি করার পরে সেই RCN থেকে কি আরও তৈরি করা যেতে পারে তার একটা ফ্লোচার্ট এখানে এঁকে রেখেছি। বিভিন্ন সময় আমাদের এটা বিভিন্ন কনভার্সনে বা আমাদের অনেক সময় ABCD শনাক্তকরণ এই জাতীয় কোয়েশ্চেনে আমাদের এগুলো খুবই হেল্প করবে। তো দেখো RCN বা অ্যালকিল সায়ানাইডে যদি আমরা SnCl2 আর কনসেন্ট্রেটেড HCl মেশাই স্টিফেন রিডাকশান হয় এবং আমরা অ্যালডিহাইড পাই। তাহলে সায়ানাইড থেকে অ্যালডিহাইড পাওয়ার জন্য SnCl2 HCl, আর যদি আমরা কিটোন পেতে চাই তাহলে RMGX বা গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশান করাই। আর এর যদি আমরা অ্যাসিড মিডিয়াম যদি হাইড্রোলিসিস করি, হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ অ্যাসিড মিডিয়ামে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাই। আর H2O2 OH মাইনাস ক্ষারীয় মাধ্যমে যদি আমরা H2O2 সঙ্গে রিয়েকশন করাই তাহলে সায়ানাইড থেকে ডিরেক্টলি তৈরি হয় RCuNH2 অর্থাৎ অ্যামাইড, যে অ্যামাইডটা আমরা আবার অ্যাসিড থেকে পেতে পারি যদি অ্যাসিডকে অ্যামোনিয়া দিয়ে হিট করি। আর যদি সায়ানাইডের রিডাকশান ঘটাই, রিডাকশানের জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা H2Ni অথবা সোডিয়াম অ্যালকোহল যা খুশি মেশানো যেতে পারে, তাহলে CN থেকে CH2NH2 তৈরি হয়। এবার এই CONH2 থেকে আবার যদি আমরা ব্রোমিন বা KOH দিয়ে এর সঙ্গে ব্রোমিন KOH অর্থাৎ এটাকে আমরা হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশান বলি, এই রিয়াকশানের মাধ্যমে আমরা অ্যামিন পেতে পারি, অ্যামিন থেকে অ্যালকোহল বা অ্যামিন থেকে আইসোসায়ানাইড পাওয়া যায়। আবার এখানে আমি অ্যামিন থেকে অ্যালকোহল বানিয়েছি, এটা সেম রিয়াকশান, এখান থেকে এটা যা রিয়াকশান এখান থেকে এটা একই রিয়াকশান। আর এদিকে আইসোসায়ানাইডে যদি আমরা অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিস করি তাহলে প্রাইমারি অ্যামিন পাই আর তার সঙ্গে ফর্মিক অ্যাসিড পাই। আর যদি আমরা এর রিডাকশান ঘটাই তাহলে আমরা সেকেন্ডারি অ্যামিন পাই উইথ মিথাইল গ্রুপ, ঠিক আছে, এন মিথাইল কোনো সেকেন্ডারি অ্যামিন। তাহলে এই ফ্লোচার্টটা তোমরা অবশ্যই কপি করো। আমরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান এখানেই কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেনের এলিমিনেশন রিয়াকশান পড়বো। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।